আমি ভীষণ ভীষণ ট্রমাটাইজড। আমি এখন একটু স্বাভাবিক হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। নট টু জাস্ট শেয়ার, একটা অ্যাওয়ারনেস। এই আধার কার্ডের সাথে এই নাম্বারটা লিঙ্ক, এছাড়া আরেকটা নাম্বার ওনারা মেনশন করছিলেন এবং সেই নাম্বারটা স্পেসিফাই করে বলছিলেন এটা কি তোমার সাথে লিঙ্কড। সেই নাম্বারটাতে যে ওনার, তার এগেনস্টে 24টা কমপ্লেন নাকি ফাইল হয়েছে, এফআইআর। ওনারা আমাকে তখনই বলে দিয়েছিল যেহেতু আমরা তোমার স্টেটমেন্ট রেকর্ড করবো, রেকর্ড যখন হয় তখন কিন্তু শুধু তুমিই থাকবে ক্যামেরাতে, আর কেউ থাকবে না। ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা যে ওই নাম্বারটা আমি কবে থেকে ইউজ করেছি। মানি লন্ডারিং হায়দ্রাবাদে SBI ব্যাংকে, যেখানে নাকি কি 1200 কোটি টাকার কিছু একটা মানি লন্ডারিং হয়েছে। আমার একটা সময়ের জন্য মনে হলো আমি কি অ্যারেস্ট হয়ে যাবো। ওরা আমাকে বলছে তোমার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোচ্ছে। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে দেখো নিচের থেকে ব্লগটাকে স্টার্ট করলাম শিলিগুড়ির থেকে। আর এখানে না একটা কিছু ওকেশন হচ্ছে, তার জন্য বেশ প্যান্ডেল ট্যান্ডেল হয়েছে সকাল থেকে। তো বেশ ভালোই লাগছে, অনুষ্ঠান হলে বা সবাই গেট টুগেদার হলে তো দেখতেও ভালো লাগে, বেশ মজাও লাগে। যেমন মাদের অ্যানিভার্সারিতে এখানে প্যান্ডেল হয়েছিল, এখানে ভেতরে মনে হয় একটা স্ক্রিন মতো লাগানো হবে, তবে সেদিনকে বাঁশ দিয়ে তো লাগানো হয়নি। বাট আজকে দেখো সামনেটাতে পুরো বাঁশের একটা প্যান্ডাল লাগানো হয়েছে। তো বেসিক্যালি সুরজিৎদার মেয়ের বার্থডে আছে আজকে, আর কালকে হচ্ছে সেটার পার্টি, তো সেটারই সমস্ত কিছু ব্যবস্থা। আমি আর মা এখন যাচ্ছি বাজারে, তো মার জন্য আমি নিচে অপেক্ষা করছি এখন। আজকে ব্লগটাকে একটু দেরি করেই স্টার্ট করলাম, কারণ প্রচুর কাজের মধ্যে দিয়ে যাচ্ছি, যাওয়ার সময় চলে এসছে, তো গোছানো গাছানো বলো, আর কুরিয়ার করতে হবে। তো কুরিয়ারে প্যাকিং সমস্ত কিছু করছিলাম সকাল থেকে। নিজেরও কিন্তু সুটকেস অলমোস্ট গোছানো ডান। এবার সেই সুটকেসটা কেন গুছিয়েছি, ওয়েটটা চেক করার জন্য। যদি ওয়েটটা ঠিকঠাক থাকে সেই হিসেবে কুরিয়ার করা হবে। তো আজকেই কুরিয়ারগুলো করে দেবো, নাহলে পৌঁছতেও সময় লাগে, মোটামুটি 7 থেকে 10 দিন সময় লাগে। তো নেক্সট 1 উইকের মধ্যে আমি পৌঁছেই যাবো ব্যাঙ্গালোরের মধ্যে। তো সেই কারণে ওইভাবেই প্ল্যান করছি, যাতে আমি পৌঁছেও যাই আর জিনিসটাও চলে আসে। চলো মার্কেটে এসে একটা দোকানে এসেছি, এখানে এত সুন্দর সুন্দর ব্যাগসের কালেকশন। তবে আমিও কিন্তু একটা ব্যাগ নিয়ে নিয়েছি, বেশ অন্যরকম লাগলো। আর আমাদের যেহেতু বিল্ডিং একটা বার্থডে পার্টি আছে একটা মেয়ের, তার জন্য আমি এই ইউনিকর্নটা দেওয়া এরকম একটা ব্যাগ নিয়েছি অ্যাজ এ গিফট। মা এখনও মার গিফটগুলো পাইনি। আর এই ব্যাগগুলো কি কিউট, সবই এখানে 100-150 রুপিস করে দিচ্ছে, আবার আরও রেঞ্জের উপরেও আছে, বাট আইটেমগুলো প্রত্যেকটা খুব কিউট কিউট। এবার ঢুকছি হংকং মার্কেটে, দেখি বাচ্চার জন্য কিছু গিফট পাওয়া যায় কিনা। এই মার্কেটটা ঢুকলে তো দারুণ লাগে, ভুলভুলাইয়া টাইপের। এই যে সেই সেটটা যেটা আমার বাড়িতেও আছে, সেম এখানে অনেক রকম ডিজাইনের রাখা। আর আমিও এখান থেকে এই কাপগুলো দেখছিলাম, এগুলো তো আমার হট ফেভারিট। এখানে আসলেই মনে হয় কি ছেড়ে কি নিই। দেখো এই চাটনি বোলগুলো কি সুন্দর, সবগুলোই পছন্দ হয়ে যাচ্ছে। বাট তাই যে এত দূরে থাকি, এগুলো সব করে ঘরে নিয়ে গিয়ে সাজাতেও পারি না। এখানে জার্সগুলো রয়েছে, এত বিউটিফুল সবকটা জার, পুরো কিচেনটাকে যেন সাজিয়ে দেবে। হংকং মার্কেটে আরেকটা সাইড, এখানে দেখো কত সুন্দর সুন্দর ইয়াররিং, ক্লাচার সব কিছু পাওয়া যাচ্ছে। কি সুবিশাল বাজার, ঘুরতে ঘুরতে এখন ফাইনালি আসলাম আমাদের মহাবিস্তানে। এবার মহাবিস্তান থেকে লাস্ট অ্যাটেম্প্ট হচ্ছে আমার ব্লাউজের, কারণ আমার ব্লাউজটা পছন্দ হচ্ছে না। দুটো শাড়ি নিয়ে এসেছি ব্লাউজ চয়েস করার জন্য, বাট সেটা আর হলো না। ঠিক আছে, দেখা যাক। আর দুটো দোকানেই অপশান আছে, যদি পাওয়া যায় তো পেলাম, না হলে হবে না আর কি এই যাত্রায়। বার্থডে পার্টির কথা তোমাদেরকে বলেছিলাম, কালকে আছে। তো দেখো কি সুন্দর প্যান্ডেল করে দিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই দিকটাতে মোস্ট প্রবাবলি খাবার জায়গা। আর এই দেখো ব্রিডিং হার্টগুলো এত সুন্দর করে করে ফুটেছে না, প্রত্যেকটা দেখতে ভালো লাগছে। আমার তো একটা নিয়ে যাওয়ার কথা, এই জন্য মা এখানে ব্রিডিংয়ের জন্য রেখে দিয়েছে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। হ্যাঁ, এখন গুড ইভিনিং। আজকে সকালবেলা না, আজকে একদম বিকেলবেলা তোমাদের সাথে মুখোমুখি এসেছি ব্যাঙ্গালোর থেকে। কারণ সকালবেলা সেই একই জিনিস হচ্ছে, অফিসে যেতে হচ্ছে। সকালবেলা তোমাদেরকে হাই হ্যালো বলি, হাই হ্যালো বলার পরে তারপরে আমি অফিস চলে যাই, সেই আবার একদম 8-9 ঘন্টা বাদে দেখা। তারপর ভাবলাম যে ওই সকালবেলা শুধু একটু হাই হ্যালো করার জন্য না আসলেও হবে, একবারে বিকাল থেকে ভালো করে যখন আড্ডা হচ্ছে, তো বিকাল থেকেই আড্ডাটা দেবো। তবে এখন জাস্ট অফিস থেকে বের হলাম, 5:30 বাজে।
আর অফিস থেকে বেরিয়ে এখন কাছে যাচ্ছি ইটসিবিটসিতে। এখান থেকে আমার অফিস থেকে মোটামুটি 2 কিলোমিটার 2-2.5 কিলোমিটার রাস্তায় অটো নিয়ে নিয়েছি। যতক্ষণে কথা বলবো তোমাদের সাথে ততক্ষণে মোটামুটি আধা রাস্তা পৌঁছিয়ে যাবো। তো যেটা বলছিলাম যাচ্ছি ইটসিবিটসিতে, কারণ হচ্ছে আর 2-3 দিন বাদে হচ্ছে জন্মাষ্টমী। এবার আমাদের বাড়িতে প্রথমবার লাড্ডু গোপাল রয়েছে। তো লাড্ডু গোপালের জন্য একটা দোলনা বানাতে লাগে। তো দোলনাটা ভাবছি কিনবো না, প্রথমে মানে ইচ্ছা নেই কেনার, কিন্তু প্রথমে যাবো ইটসিবিটসি, একবার দেখবো ওখানে যদি মেটেরিয়ালস মোটামুটি পেয়ে যায়, দেখি যে হাতে বানানোর মতো হাতে বানাতে পারবো নিজের হাতে, তাহলে নিজের হাতেই বানাবো। আর না হলে বাইরে থেকে একটা কোনো টেম্পোরারি ব্যবস্থা একটা কোনো কেনার দোলনা কিনে নিতে হবে। তবে আই থিঙ্ক পেয়ে যাবো, কারণ লাস্ট ইয়ার আমি শ্রীতনা পল্লবীদেরকেও একটা দোলনা বানিয়ে দিয়েছিলাম ওদের লাড্ডু গোপালের জন্য। তো সেরকমই একটা মোটামুটি কিছু হলে আই থিঙ্ক হয়ে যাবে। দেখি কি পাই না পাই, ম্যাটেরিয়ালস পেয়ে গেলে একটা আইডিয়া লাগাতে লাগবে আর কি। কিন্তু আমি এখন কোনো ভিশন নিয়ে যাচ্ছি না, বাস এইটুকু মাথায় রেখে যাচ্ছি যে একটা দোলনা বানাতে হবে। তবে এই সব কিছুর মধ্যে শিলিগুড়িতে একটা বিশাল বড় কাণ্ড হয়েছে। কী কাণ্ড হয়েছে সেটা রিনি তোমাদেরকে নিজের মুখে জানাবে। আমি যাই ইটসিবিটসি গিয়ে তারপরে পরে কথা হচ্ছে। চলে এসেছি ইটসিবিটসিতে। তবে ইটসিবিটসিতে যে কাজই আছে সে তো করবোই, তার একদম মুখোমুখি এখানে আয়েঙ্গার বেকারি রয়েছে। ভিড় দেখতে পাচ্ছ তো আয়েঙ্গার বেকারির বাইরে। আজকে যাওয়ার পথে এখান থেকে ভাবছি একটু বিস্কিট, একটু পাফ নিয়ে যাবো। অনেক দিন আছে এগ পাফ, ভেজ পাফ এগুলো কিছু খাই না, এক পাফই নেবো নিলে। তবে চলো আগে এখানে কাজটা শেষ তো করি, তারপরে বাকি খাওয়া দাওয়া। চলো ইটসিবিটসি থেকে যা শপিং করা ছিল করে নিয়েছি। পিছন থেকে একটা লাঠি দেখছো এবং ব্যাগের থেকে বেরিয়ে রয়েছে। লাঠিটা দিয়ে বুঝতেই পারছো কী বানাবো, দোলনার জিনিসপত্র যা নেওয়ার ছিল পেয়ে গেছি। এবার যাই আয়েঙ্গার বেকারির থেকে একটা পাফ নেই, পাফ নিয়ে প্যাক করিয়ে বাড়ি যাই। 5:30টার সময় অফিস থেকে বেরিয়ে ইটসিবিটসি ঢুকেছিলাম। এখানে 1 ঘন্টার উপরে আমার সময় লেগে গেলো ঠিক জিনিসপত্র খুঁজে বের করতে করতে। অনেক কিছু মাথায় চিন্তা করতে, কিছু মাথায় থট নিয়ে যায়নি তো যেটা কিসের সাথে কী মিলালে কী হবে সব চিন্তা ভাবনা করে নিতে এতটা দেরি হয়ে গেল। এখন অটো ক্যাব কিছুই পাচ্ছি না। অপেক্ষা করি, দেখি কতক্ষণে গিয়ে একটা অটো ক্যাব বুক হয়, তারপরে বাড়ি যাব। বাড়ি গিয়ে রান্নাবান্নাও রয়েছে, ভালো লাগছে না আমার। দুপুরে বাড়িতে ফেরার পরে তোমাদের সাথে একেবারেই কথা হয়নি। তো এই হচ্ছে আমার এখন রুমের কন্ডিশন। চারদিকে দেখো কি অবস্থা, এগুলো সব কুরিয়ারের জিনিস এক জায়গায় করে জাস্ট রাখা রয়েছে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি। ইভিনিংটা যে গুড বলবো তার কোনো উপায় নেই। আমি ভীষণ ট্রমাটাইজড। রিমো হয়তো তোমাদেরকে কিছুটা শেয়ার করেছে। আমি এখন একটু স্বাভাবিক হয়েছি, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। নট টু জাস্ট শেয়ার, একটা অ্যাওয়ারনেস কিভাবে সাইবার ক্রাইমটা এখন বেড়ে গেছে। আমি মানে তোমাদেরকে এক্সপ্লেন না করলে হচ্ছে না। কেন আমি রুমটা এরকম দেখালাম, কারণ কি আমার সব কুরিয়ারের জিনিস আমি গোছচ্ছিলাম। সেই মুমেন্টে আমার কলটা আসে, কারণ আমার আজকে কুরিয়ার করতে যাওয়ার ছিল। বলেছিলাম তোমাদের আজকে কুরিয়ারের কাজটা কমপ্লিট করে দিলে আমার একটু ফ্রি হয়ে যাওয়া নেক্সট কয়েকদিনের জন্য, যেহেতু আমি বেরোবো। আর তাড়াতাড়ি বেরিয়ে গেলে জিনিসটা আমি তাড়াতাড়ি পেয়েও যাব, এটাই আমার টার্গেট ছিল, আর কিছুই না। এর মাঝখানে একটা কল আসে, এবং কলটা আসে তারা মেনশন করে তারা টেলিফোন রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাই। তো সেটা তোমরা হয়তো অনেকেই জানো। আমি খুব একটা অ্যাওয়্যার ছিলাম না এদের ফাংশনালিটি নিয়ে, এরা কি কি কাজ করে। বাট হ্যাঁ, ডেফিনেটলি রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া যখন তারা বিভিন্ন টেলিফোন রিলেটেড রেগুলেশনসগুলোকে মনিটর করে, হ্যান্ডেল করে, যেটুকু আমি বুঝতে পারছি। তো একজন মানুষ আমাকে কল করে, তার নাম নেন রাহুল শর্মা। আমি মেনশন করছি এই কারণেই, কারণ হয়তো তোমরাও এরকম কোনো কলের শিকার হতে পারো, না হলে তো ভালো। যাই হোক, তো সেখানে শেয়ার করে যে সে হচ্ছে এই অর্গানাইজেশনের একজন এমপ্লয়ি, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি। তার এমপ্লয়ি আইডি আমাকে শেয়ার করেন, যেটা আমি স্পেসিফিক্যালি জেনে নিই। কারণ কি প্রথমে আমার কলটাতে একটু সন্দেহ হয়েছিল। সন্দেহ এই কারণেই, কারণ এরকম কল তো আসে না খুব একটা। আর কল আসলেই সঙ্গে সঙ্গে উনি বললেন যে এরকম তোমার নামের, তোমার এই আধার কার্ডের সাথে এই নাম্বারটা লিঙ্ক, এছাড়া আরেকটা নাম্বার ওনারা মেনশন করছিলেন, এবং সেই নাম্বারটা স্পেসিফাই করে বলছিলেন এটা কি তোমার সাথে লিঙ্কড, তুমি কি এই নাম্বারের উপভোক্তা। আমি তখন বললাম যে না, আমার আর কোনো নাম্বার নেই, আমার সত্যি আর কোনো নাম্বার নেই, আমি একটাই মোবাইল নাম্বার ইউজ করি। তো সেই নাম্বারটার সমানে ওরা ভেরিফাই করার চেষ্টা করছে। তো আমি বললাম না, আমার আর কোনো নাম্বার নেই, আমার এই একটাই নাম্বার রয়েছে। তো ওরা বলতে চাইছে যে আরেকটা যে নাম্বার, যেটা ওরা বারবার করে ক্লেম করছে, সেটা নাকি আমার নামে সিম তোলা হয়েছে লাস্ট ইয়ার ডিসেম্বরে। মানে ওরা স্পেসিফাইও করছে একটা ডেট, 8 ডিসেম্বর 2023। আমি একটু ডিটেলে বলছি তোমাদেরকে, জাস্ট কি ওদের কনভারসেশনটা বোঝানোর জন্য। ফার্স্ট ওরা একটা কনফার্ম ডেট মেনশন করে, কোথা থেকে সিমটা তোলা হয়েছে, হায়দ্রাবাদ সেটা মেনশন করে। আমি তো অবাক, আমি জীবন কোনোদিন হায়দ্রাবাদে পা রাখিনি, খালি ইচ্ছেটাই থেকে গেছে
পৌঁছানোর হয়নি। তো তারা নাকি হায়দ্রাবাদে এই সিমটা কেউ তুলে সেখান দিয়ে প্রচুর ইললিগাল অ্যাক্টিভিটিস করছে, এবং সেখানে তার এগেনস্টে সেই নাম্বারটাতে যে ওনার তার এগেনস্টে 24টা কমপ্লেন নাকি ফাইল হয়েছে, এফআইআর। আর আমি তো শুনে কি করে পসিবল, আমি কোনোদিনও হায়দ্রাবাদ যাইনি, এই নাম্বারটা আমার নয় ফার্স্ট অফ অল। তো ওনারা সমানে বলছেন যে না, তাহলে তোমাকে একটা ডিক্লারেশন ফর্ম বা একটা স্টেটমেন্ট দিতে হবে যে তুমি এই নাম্বারটা ইউজ করো না, তোমার একটাই নাম্বার আছে, তাহলে ওই নাম্বারটাকে ওরা ব্লক করে দেবে। এবং ওরা আমাকে তখন বললো তোমাকে হায়দ্রাবাদ পুলিশ স্টেশনে আসতে হবে, যেটা আমার পক্ষে সম্ভব না। আমি বললাম আমি এখন আউট অফ টাউন আছি, আর আমি হায়দ্রাবাদে তো কোনোদিনও যাইনি, আমি ব্যাঙ্গালোর অফিসে গিয়ে কথা বলতে পারি, কারণ আমার নাম্বারটা ব্যাঙ্গালোরে। হ্যাঁ, আমি শিলিগুড়ি থানা থেকেও কথা বলতে পারি। তখন ওরা বলছে যে না, এটা হায়দ্রাবাদ থেকে কমপ্লেন লঞ্চ হয়েছে, তাই তোমাকে হায়দ্রাবাদ এসেই সাবমিট করতে হবে, বা ভার্চুয়ালি তুমি করতে পারো। সেখানে আমরা ভিডিও কলে তোমার স্টেটমেন্টটাকে অন ভিডিও রেকর্ড করবো, এবং সেটাই আমাদের কাছে প্রুফ থাকবে। তারপরে তোমার কাছে একটা ডকুমেন্ট পাঠানো হবে যেখানে মেনশন থাকবে যে এই সিমটার আধার কার্ডের একটাই আর কোনো নাম্বার নেই। তো অবভিয়াসলি আমি প্রথমে তো এসব নোটিশ তারপরে এসব শুনে তো আমি ভয় পেয়ে গেছিলাম। ফার্স্টেই আমি একটু ভয় পেয়ে গেছিলাম, কারণ প্রথম কয়েকবার আমি রেজিস্ট করেছি, ইনফরমেশন নিয়েছি ওনাদের থেকে। তারপর উনি বললেন না এরকম হয়েছে, তখন আমাকে পুলিশ স্টেশনে কানেক্ট করবে কল, এবং সেটাই করেছিল। হায়দ্রাবাদ পুলিশ স্টেশনের সাথে কানেক্ট করলো কলটা, এবং একজন অফিসার আসলেন। আমি ওনাকে জিজ্ঞেস আপনি যে অথেন্টিকেটের অফিসার, আমার কাছে কি প্রুফ, তো আপনি দিতে পারতেন, আপনাকে একটা প্রুফ দিতে হবে। সেটাও উনি বেশ একটু মেজাজ করে করে কথা বলে আমাকে বলে আপনি কেটে দিন, আপনার কমপ্লেন লঞ্চ করতে হলে আপনি করুন, না হলে ইয়ে করে দিন। মানে উনি শুনতে চাইছিলেন যদি আমার কোনো দরকার লাগে আমি কথা বলি, নাহলে আমি রেখে দিতে পারি। অ্যাটিটিউডটা এমনই ছিল যে আমি তখন একটু আরও ভয় পেয়ে গেছিলাম আর কি। বুঝতেই পারছো, এরকম তো কল কখনো আসেনি, খালি শুনি। তারপরে সেই অফিসার আমাকে ধমকিয়ে বলো বা ভয় খাইয়ে বলো, যেটাই বলো, সমানে কথাগুলো প্রশ্নগুলো জিজ্ঞাসা করে গেল, কবে থেকে আমি এই নাম্বারটা ইউজ করছি, আরেকটা নাম্বার যে ইস্যু হয়েছে আমি জানি কি জানি না। আমি অবভিয়াসলি ডিনাই করে গেছি, আমার তো আর কোনো নাম্বারই নেই, এবং একই কথা আমি বারবার বলছি হায়দ্রাবাদে আমি গেছি কি না। তারপরে উনি আরও কী সব খোঁজখবর দিয়ে আমাকে তখন বললেন, আমাকে এফআইআরের কিছু নাম্বার দিয়ে দেওয়া হয়েছিল ফার্স্ট কলেই, যে এগুলো আপনার এগেনস্টে এফআইআর নাকি হয়েছে, 24টার মধ্যে একটা এফআইআর নাম্বার উনি দিতে পেরেছেন। তো আমি ওই নাম্বারগুলো ওনাকে শেয়ার করেছি। তো উনিও তখন চেক করলেন, কার কার সাথে কনফারেন্সে কলে বললেন, তারপর বললেন ঠিক আছে আমরা তাহলে একটা ডিক্লারেশন ভিডিও যেটা উনি বললেন সেটা করে নিতে হবে। এইবারে নেক্সট একটা ভিডিও কলের জন্য আসে কথা। তো ফার্স্টে ওনারা বলেন স্কাইপে। তো স্কাইপ আমি বললাম আমি এখন ইউজ করছি না, আমি জুমে করবো, কারণ আমরা মোস্টলি অফিসিয়াল কাজকর্ম সব কিছু জুমেই করি। জুমে তো কানেক্ট হলোই না, সেটা গিয়ে কানেক্ট হলো স্কাইপের কথা ওনারা বললেন। তো স্কাইপটা তো হচ্ছে না, আমি ইনস্টল করার চেষ্টা করলাম, যেটা কিনা হলো না, অনেক সময় নিচ্ছিল। তারপর ওনারা বললেন ঠিক আছে যদি অনেক সময় লাগে, লাইক অলমোস্ট 10-15 মিনিটস ওনারা ওয়েট করছেন, সেটাই অদ্ভুত লাগছিল। তারপরে আমিও কলটা ডিসকানেক্ট করতে চাইছি, আমি বললাম যে কলে আছি বলে হচ্ছে না, লেট মি জাস্ট ডাউনলোড। আমি ভাবলাম তাহলে কলটাকে একবার রিমোকে কল করি, একবার আমি কেটেও দিয়েছিলাম মাঝখানে, না এই কলটা কাটিনি, সরি ভুল বললাম। তারপরে ওনারা আমাকে হোয়াটসঅ্যাপে কলে থাকতে থাকতেই হোয়াটসঅ্যাপে কল করলেন ভিডিও কলে, সেটাতে কানেক্ট হলো। হওয়ার পরে আমাকে বলছে না তোমাকে এখন স্টেটমেন্ট দিতে হবে, তুমি বলো কি কি তোমার বলার আছে। আর ইনভেস্টিগেটিং অফিসার সামনে থাকবেন এবং একজন ইউনিফর্ম পরা, মানে সেটা সব থেকে ভয়ঙ্কর। একেবারেই যেরকম আমরা ধরো মুভিতে যেরকম দেখি একজন থানার যে ওসি থাকেন, অফিস ইনচার্জে থাকেন, তার যে রুম থাকে পিছনে প্রপার ক্যাবিনেটস করা, পুলিশ ইউনিফর্ম, তার সাথে টেবিলের উপর পতাকা রাখাও থাকে, কারো কারো থাকে না, বাট ইটস লাইক আ পুরোপুরি একজন বড় কোনো অফিসারের যেরকম রুম থাকে ঠিক ওরকম সেট আপে একজন বসে ভিডিও কলে। এবং উনি ফার্স্টে আমার ডিটেল জানতে চান, নাম, আমি কেন ফোন করেছি, কি অসুবিধা, সবটা একদম জেনারেল যেরকম আমরা থানাতে গিয়ে বলি ওইভাবে শুনলেন। শোনার পরে বললেন ঠিক আছে তুমি তোমার স্টেটমেন্টটা রেকর্ড করো, সামনে আর অফিসার আছে উনি কলটাকে কন্টিনিউ করবেন, তুমি তোমার স্টেটমেন্টটাকে রেকর্ড করো। ততক্ষণে কিন্তু আমি কনভিন্সড যে হ্যাঁ হয়তো সত্যি কিছু একটা অসুবিধা হয়ে গেছে এবং আমি খুব একটা ট্রাবলের মধ্যে পড়ে গেছি, আমাকে এখন এখান থেকে বেরোতে হবে। তো নর্মাল হিউম্যান বিংয়ের মতোই আমি বলা শুরু করেছি অ্যাজ এ রেকর্ড। তো ওনারা আমাকে তখনই বলে দিয়েছিল যেহেতু আমরা তোমার স্টেটমেন্ট রেকর্ড করবো, রেকর্ড যখন হয় তখন কিন্তু শুধু তুমিই থাকবে ক্যামেরাতে, আর কেউ থাকবে না। এবং উনি এটাও ভেরিফাই করলেন যে আমি যে ঘর থেকে কথা বলছি সেখানে যেন কেউ না থাকে। তো অ্যাকচুয়ালিতে উনি আমাকে বলেন 360 ডিগ্রিতে ক্যামেরা রাউন্ড করে দেখাতে যে রুমে যেন কেউ নেই, কারণ কোনো রকম ইনফ্লুয়েন্স যেন না থাকে এক্ষেত্রে। তো এখানে ইনফ্লুয়েন্সের ব্যাপার নেই, আমি তো নিজের কমপ্লেন করতে চাই, এটা ডিক্লারেশন যদি ওনারা আমার থেকেই চাইছেন যেটা আমি ওই সিমটা ইউজ করছি না। আমি জানি না আমি তোমাদেরকে কতটা এক্সপ্লেন করতে পারছি, আমি যেরকম
ট্রমাতে রয়েছি না, আমার ওই জিনিসটা যখন মনে করছি প্রচণ্ড ভয়ঙ্কর আর কি। তারপরে তো ওই অফিসারকে দেখে অবভিয়াসলি একটা ট্রাস্ট চলে আসলো এবং আমি তখন বলা শুরু করি যে হ্যাঁ আমাকে এরকম কল করা হয়েছে, আমার ফোন নাম্বার নাকি আমার আধার কার্ড ডিটেলস নাকি লিক হয়েছে, তার থেকে একটা ফোন নাম্বার নিয়ে অনেক রকম ইললিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে এবং সেখানে আমার ওই নাম্বারের সাথে কোনো রকম কানেকশন নেই, আমার একটাই কানেকশন আছে এবং কোনোভাবে যেন এই সিম কার্ডটা লক না হয়। এবার এটার পিছনে একটা কারণ ছিল, যেহেতু আমার ট্রাভেল আছে সামনে আর আমি একটাই ফোন নাম্বার ইউজ করি, আমি চাই না যে আমার কোনো নাম্বার লক হয়ে যাক, আর যেটা আমি ইউজই করি না তুমি সেটা লক করো, যেটাতে খারাপ কাজ হচ্ছে আমি খালি সেটুকুই মেনশন করতে চেয়েছি। আমার পার্সোনাল নাম্বার যেন কোনোভাবেই লক না হয়ে যায়, কারণ আমার পক্ষে আমরা সবাই ফোনের উপর ভীষণ ডিপেন্ডেন্ট, প্রত্যেকে আমাদের ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটি আমরা ফোনের থ্রু দিয়ে করি। তো নাম্বার লক হয়ে যাওয়া মানে অনেকটা জিনিসের ক্ষেত্রেই অসুবিধা, সেটা আমি চাইনি। সেই কারণে আমি সেই ক্ষেত্রে কনভিন্সড হয়ে এই ডিক্লারেশন ফর্মের জন্য রাজিও হয়ে গেছিলাম। অ্যান্ড উই স্টার্টেড কমিউনিকেটিং। তখন উনি আমাকে বললেন তোমাকে কিছু প্রশ্ন করা হবে, তুমি ক্লিয়ার উত্তর দেবে এবং তোমার সমস্ত কথাই রেকর্ড হবে। অ্যান্ড দে স্টার্টেড রেকর্ডিং। অলমোস্ট আধা ঘন্টা ধরে আমাকে প্রচুর প্রশ্ন করা হয়েছে, আমার কি কোয়ালিফিকেশন, আমি কি করি, আমার ফ্যামিলিতে কে কে আছে, আমি কবে এই সিমটা নিয়েছি, কতদিন ধরে ইউজ করছি, কি সাথে ফোন, যেরকম নর্মাল ইন্টারোগেশন হয়। এবং ঘুরিয়ে ঘুরিয়ে একই কথা যে ওই নাম্বারটা আমি কবে থেকে ইউজ করেছি। আমি বারবার বলছি ওই নাম্বারটা আমার কাছে নেই, আমি কোনোদিনও যাইনি। হায়দ্রাবাদে তুমি কি করেছো, হায়দ্রাবাদে তুমি গেছো কিনা, এই নাম্বারটা দিয়ে এখান থেকে কমপ্লেন এসছে, এখান থেকে কমপ্লেন এসছে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে এতটা মেন্টালি তখন প্রেশার হয়ে যাচ্ছে। আমি মানে ওনাদেরকে চুপ করে যে আমি করিনি, আমি বারবার যদি এক কথা বলছি আপনি কেন আমাকে বারবার করে অ্যাকিউজ করছেন, সেক্ষেত্রে তো সেটা ঠিক হচ্ছে না। আমি তো এখানে ডিক্লেয়ার করতেছি যে নাম্বারটার সাথে আমার কোনো কানেকশন নেই। তারপরে উনি আমাকে বললেন যে ওকে তোমার আধার নাম্বারের সাথে যে নাম্বারগুলো রিলেটেড আছে, যেগুলো কমপ্লেন রিলেটেড হয়েছে বা সেই নাম্বারের সাথে কী কী কমপ্লেন রিলেট হয়েছে সেগুলো আমি আরও একজন ইনভেস্টিগেটিং অফিসারের থেকে কনফার্ম করে নিয়েছি। তাহলে সমস্ত তোমার যা কমপ্লেন এসছে তোমার নামে সেগুলো থেকে একেবারে একটা ডিক্লারেশন ফর্ম চলে আসবে। তো হঠাৎ করে যেরকম ওরা ওয়াকি টকিতে কথা বলে, সেম ওয়াকি টকিতে আরেকজন অফিসারকে কানেক্ট করালেন এবং যেভাবে ওরা একটা কোড নাম্বার দিয়ে কনভারসেশন স্টার্ট করে, ওরা ঠিক সেইভাবেই কোড নাম্বার দিয়ে কিন্তু কনভারসেশনটা স্টার্ট করলো। অ্যান্ড আই এম অন দি ভিডিও কল। এবং সেই কনভারসেশনের মধ্যে ওরা সমানে বলল যে এই আধার কার্ডে দেখো তো কী কী কমপ্লেন রেজিস্টার, এই আধার কার্ডের সাথে এই নাম্বার লিঙ্কটা আছে এবং এই নাম্বারে কী কী কমপ্লেন রেজিস্টার। তখন ওরা লিটারালি আমার নাম বারবার করে বলছে যে অন্তরা নাহা আর এই ফ্রডের কাজ হয়েছে, কিছু ব্যাংকের টাকা মানি লন্ড্রিং, সব থেকে বড় কথা একটা মানি লন্ড্রিংয়ের একটা কমপ্লেন আমার নামে দিয়ে দিয়েছে। এবং হায়দ্রাবাদে SBI ব্যাংকে যেখানে নাকি কি 1200 কোটি টাকার কিছু একটা মানি লন্ড্রিং হয়েছে, সেটা নাকি মানুষের টাকা, কারণ মিউচুয়াল ফান্ডে যেটা জেনারেলি হয়ে থাকে মিউচুয়াল ফান্ড স্ক্যাম, সেখানে নাকি প্রচুর ডুপ্লিকেট আধার কার্ড রিকভার হয়েছে, ওখানে নাকি আমার আধার কার্ড প্রেজেন্ট। আমি তো শকড। আমার আধার কার্ড আমার কাছে, অবভিয়াসলি আমাদের সবার, আমি তো বারবার বলছি আমারটা আধার কার্ড আমার কাছে, ওনারা বলছেন তোমার আধার কার্ড কী করে। আর ভীষণ সোচ্চার হয়ে মানে বারবার করে চেঁচিয়ে তোমাকে যতক্ষণ না ভয় পাইয়ে দিচ্ছে যে তোমার আধার কার্ড কেন, তুমি কী কী লুক করছো, তুমি কী কী করেছো, তুমি বলো তুমি কার থেকে 2 লাখ টাকা নিয়েছো। ওরা বেসিক্যালি পুরো ব্যাপারটাকে এমন করে সাজিয়ে দিল যে ঠিক আছে আমরা ডিক্লারেশন নিয়ে নিচ্ছি, আরেকবার কনফার্ম করে নিই। দিয়ে আরেকজন অফিসারকে ডেকে নিয়ে এসে এমনভাবে প্রেজেন্ট করলো যেন আমি কারো থেকে অনেক টাকা নিয়েছি এবং তাদের টাকাগুলো মেরে দেওয়া হয়েছে, যেরকম হয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, সেখান থেকে আর কোনো কিছু আসেনি এবং প্রচুর অফিসার্সরা নাকি ইনভলভ। আর আমি বলছি বলে এটা একটা ইনভেস্টিগেশন হচ্ছে এবং সেখানে তোমার আধার কার্ডটা পাওয়া গেছে, ওখানে নাকি 122 না 123 জনের আধার কার্ড রিকভারি হয়েছে, সেখানে তোমার আধার কার্ডটা প্রেজেন্ট এবং তুমি টাকা নিয়েছো। আমি বলছি এটা তো সম্ভবই না। প্রথমত আমার কোনো অ্যাকাউন্টই নেই, তার কোনো SBI-তে আমার কোনো অ্যাকাউন্ট নেই, শিলিগুড়িতে আছে কিন্তু আমার ওখানে তো নেই, আমি তো কোনো হায়দ্রাবাদে যাইনি। তো বারবার করে আমি জিনিসটা তখন বলছি, তখন ওরা আমাকে ধমকিয়ে চেঁচিয়ে মানে ভয় খাওয়াচ্ছে, ভাবছে মানে যেরকমটা মুভিজে হয় না ভয় খাইয়ে ইন্টারোগেট করে সত্যি কথাটা বের করে দেওয়া, ঠিক ওইভাবে ট্রিট করছিল। আর আমার একটা সময়ের জন্য মনে হলো আমি কি অ্যারেস্ট হয়ে যাব। ওরা আমাকে বলছে তোমার জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোচ্ছে, তুমি এটাকে এক্ষুনি করো, মানে তুমি ডিক্লেয়ার করো যে তোমার বলো সত্যি কথা বারবার করে। আর আমি তখন পুরো প্যানিকড। মাঝখানে আমি রিমোকে একবার কল করেছিলাম, সামহাও ফোনটা কেটে ও ফোনটা তোলেনি, আর সমানে মারাও বাবা চিৎকার করছে যে কি হয়েছে, তুই কেন এভাবে কথা বলছো। অবভিয়াসলি তারাও টেন্স, বাট আমি না এতটাই তখন ট্রমাতে চলে গেছি, আমি ওনাদেরকেও না সামনে আনতে পারছি না, কারণ ওরা বলছে তুমি একা কথা বলো, কারোর সাথে কথা বলবে না, তুমি আমাকে উত্তর দাও, অ্যাজ ইফ নেই আমি একটা অ্যাকিউজড
আর আমার উপরে প্রচুর অ্যালিগেশন এসে গেছে এবং আমাকে সেগুলোর জবাবদিহি করতে হচ্ছে, যেখানে আমি কিছুই জানি না। আর আমরা আজকাল প্রচুর ওয়েব সিরিজ দেখি, আমরা দেখি যে অনেক ইনোসেন্ট মানুষও কীভাবে ফেসে যায়। আমার মাথায় না ফট করে স্ট্রাইক হয়ে গেছে, বাবা আমি যদি অ্যারেস্ট হয়ে যাই কী হবে এখন আমার। মানে দেখো, টাকা পয়সার কথা আমি একবারও ভাবিনি যে আমার অ্যাকাউন্ট থেকে নাম্বার নিয়ে টাকা বেরিয়ে যাবে বা কিছু, বা সেই মুমেন্টে আমার টাকা পয়সার কথা মাথায় আসতেও পারছিল না। আমার মাথায় খালি একটাই জিনিস এসেছিলো, হোয়াট ইফ আই গেট অ্যারেস্টেড। আমি তো কিছুই করিনি, আমি হঠাৎ করে এইসবের জন্য আমাকে হঠাৎ করে এভাবে কল করে এত কিছু, মানে ইজ দেয়ার সামথিং, সত্যি কি আমার আধার কার্ডটা দিয়ে কেউ নাম্বার নিয়ে এত খারাপ কাজ করেছে যে আমি সেটা বুঝতেই পারিনি। যেগুলো হয় আমরা জানি, অনেক রকম নিউজে দেখি যে ফেক আধার কার্ড দিয়ে অনেক কিছু কাজ হয়, মানে আমার কার্ডটা কি সত্যি সত্যি এরকম হয়ে গেল, কী করে পসিবল হলো? আমার মাথায় তখন এটাই ঘুরছে, আর কাউকে জিজ্ঞাসা করার অপশানও পাচ্ছি না, কারণ ওনারা কন্টিনিউয়াসলি 1 ঘন্টার উপরে আমাকে ভিডিও কলে নিয়ে এক কথা বলে যাচ্ছে, যেন আমি যেন কি একটা বড় অপরাধী। তারপর অনেকক্ষণ ধরে সেটা চলছে দেন ওনারা তখন আমার আধার কার্ডটাকে রিকনফার্ম করার জন্য আমাকে বললেন। তখন আমি এতটা প্রেশারে এসে গেছিলাম, আমি না মুখ ফসকে বলে ফেলেছি। দিয়ে ওনারা আবার এভাবে মেনশন করছে এই আধার কার্ডের সাথে কী কমপ্লেন আছে, এই আছে, তখন আরও চিৎকার করছে। তখন সাডেনলি আমার কী হলো, আমি তখন ফোনটা কেটে দিয়েছি। সামহাও আমি কেটে দিয়েছি ফোনটা, কেটে মা বাবাকে গিয়ে বললাম যে মা এরকম হচ্ছে, আমি ভুল করে আধার কার্ডটা নাম্বারটা দিয়ে ফেলেছি প্রেশারে পড়ে। মা তখন বললো না না না, এটা একদমই একটা ভুল জিনিস, এটা এক্ষুনি তুই এটিএম থেকে সব টাকা তুলে নে। তখন লিটারালি আমি এটিএম থেকে টাকা পয়সা তুলে নিয়েছি, তাই কোনো রকম মানি রিলেটেড কিছু হয়নি। ফার্স্ট স্টেপ এটা নিলাম, তারপরে সোজা গেলাম শিলিগুড়ি থানাতে, গিয়ে ওখানে গিয়ে বললাম, আমি যেই মুমেন্টে বললাম যে আমার কাছে এই কল এসেছিলো, ওনারা সঙ্গে সঙ্গে আমাকে জিজ্ঞেস হলো কত টাকা গায়েব হয়ে গেছে অ্যাকাউন্ট থেকে। আমি বললাম না, টাকা কিছু যায়নি, কিন্তু এরকম কল আছে। তখন ওরা হেসে বললেন এটা এখন প্রচুর হচ্ছে এবং তারা থানা থেকে কল করার মতো করে করছে। এবং সবথেকে মজার ঘটনা, যে মুমেন্টে আমি থানাতে সাইবার ক্রাইম ব্রাঞ্চে আমি ঢুকেছি, ওনারা তো সমানে ভিডিও কল করছেন এবং হায়দ্রাবাদ যে ডিপিটা না, সেটাও হায়দ্রাবাদ পুলিশ স্টেশন বলেই সেভ করে, এবং ওনারা আমাকে থানার নামটাও বলেছিলেন, যেটা হচ্ছে সুলতান বাজার কোঠি, সুলতান বাজার কোঠি হায়দ্রাবাদ থানা আর কি, পুলিশ স্টেশন, কোঠি পুলিশ স্টেশন এরকম। তো ওরা আমাকে নামটাও লিখেছে, এভাবে মেসেজও করেছে এবং ডিপিতেও অ্যাকচুয়ালিতে ওটা লেখা। তো সব দিক দিয়ে আমার মনে হচ্ছিলো আমি পুরো ট্র্যাপড। তখন আমি থানায় ঢুকেছি না, তখন আমার একটু সাহস হলো। আমি তো একটু ফার্স্ট কল কনভারসেশনে আমি বলেছিলাম যে আমি থানায় যাব, কিন্তু যাই হোক হয়তো খুব লেন্দি হয়ে যাচ্ছে, বাট আমি আমার ফিলিংটা তোমাদের সাথে শেয়ার করছি এবং এটা একটা ইনফরমেশন আমার মনে হলো তোমাদের সাথে না শেয়ার করলে হয় না। যদি আমার সাথে হয়েছে, এরপরে যে কারোর সাথেই হতে পারে। এবং থানা থেকে কল আসলে ডেফিনেটলি আমরা সবাই ভয় পেয়ে যাবো, আমরা তো খুব সাধারণ মানুষ, আমাদের পক্ষে তো এগুলো হ্যান্ডেল করা সত্যি সম্ভব না। তো যাই হোক, থানাতে আমি যে মোমেন্টে ঢুকলাম সাইবার ক্রাইমের অফিসে, তখন ওনারা আমার তখনই আবার ভিডিও কলটা আবার এসছে। তখন আমি ডিরেক্টলি অফিসারকে দিয়ে দিয়েছি এবং অফিসার কে উনি আবার জিজ্ঞাসা করছেন হু আর ইউ। তা আমাদের শিলিগুড়ি ক্রাইম ব্রাঞ্চের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বোনায় ছিলেন, ডেপুটি কমিশনার ছিলেন, তখন উনি সঙ্গে সঙ্গে বললেন যে উনি নিজের নামটা বললেন এবং উনি মেনশন করে বললেন যে আমি এখান থেকে বলছি, তুমি কে? তখন উনি প্রথমে একটু চিৎকার দিয়েছিলেন, তারপর কিন্তু ভয়ে একটু অকথ্য একটা ভাষা ইউজ করে উনি ফোনটাকে কেটে দিয়েছেন। তখন আমি ভাবলাম আমি এতক্ষণ ধরে এরমভাবে ট্র্যাপড হয়েছিলাম, আমি কিছুটা আমার সাইকোলজিক্যালি বলো বা মেন্টালি বলো, পুরোটা মানে আমাকে যেন আটকে নিয়েছিল, ওর বাইরে আমি ভাবতে পারি। ইভেন সত্যি কথা বলতে আমি এই মুমেন্টেও আর ভাবতে পারছি না যে কী জানি একটা হয়ে গেল ঝড়ের মতো। তারপরে উনি বলেন কিছু করতে হবে না, নাম্বারগুলো ইমিডিয়েটলি ব্লক করো, আর এই ধরনের কোনো কথা বললে নেক্সট টাইম থেকে একদম এন্টারটেন করবে না। সেকেন্ড, কখনো তো নাম্বার শেয়ার করতেই হয় না, তবে আধার কার্ডে অনেক ইয়ে আছে, ওটিপি ছাড়া কেউ কিচ্ছু করতে পারবে না, তো ইউ বি সেফ। কিন্তু তুমি যেহেতু আধার কার্ড নাম্বারটা শেয়ার করেছো, তো তুমি যে কমপ্লেনটা এখন ফাইল করবে, এটা জিডি ফাইল করতে বলেন, তো জিডিটাতে তুমি এটা মেনশন করে তোমার আধার কার্ডটা কিন্তু ওখানে নেওয়া আছে। তো ইনকেস যদি কখনো কোনো রকম ট্রাবল হয়, তখন তোমার কাছে এই জিডিটা থাকবে যে হ্যাঁ তোমার আধার কার্ড নাম্বারটা কিন্তু ইউজ হয়েছে। তখন তারপরে তো আমি আরও ভয়, যে আমার আধার কার্ড নাম্বারটা তো চলে গেল, কী হবে এরপর? তো উনি আমাকে অ্যাসুরেন্স তো দিলেন যে আধার কার্ডটা পুরোটাই বায়োমেট্রিক, এখন সিস্টেমটাই তাই, ফোন নাম্বারে ওটিপি ছাড়া কিছুই হবে না, তো ইটস কোয়াইট সিকিউরড আই ফিল। তবে এখনও না মনটা থেকে একটা চাপ
বা বলতে পারো একটা বুকের ভেতরে ক্যামেরাটা ঝড় মতো বয়ে যাচ্ছে, আমি যেন কোথায় চলে গেছিলাম, কোথা থেকে চলে আসলাম। বাট তাদেরকে এতটা ক্যাপাসিটি আছে ফোনের মধ্যে ঢুকে, এতদিন ধরে জানতাম যে হ্যাঁ ব্যাংকের ইনফরমেশন শেয়ার করতে হয় না, কিছু শেয়ার করতে হয় না, ইটস ট্রু, আমিও তো জানি শেয়ার করতে হয় না, আমি মাদেরকে সমানে বলি, সবাইকে বলি কখনো শেয়ার করতে না, বাট আমি কীভাবে এরকম একটা ট্র্যাপে পড়ে গেলাম নিজেই বুঝতে পারলাম না। তার মানে ওরা আমাদের ভয়টা আমাদেরকে কতটা দুর্বল করে দেয় যে আমরা এইভাবে ভেঙে পড়ি। যাই হোক, আর বেশি বলবো না তোমাদেরকে, জ্ঞান দিচ্ছি না, একটা অ্যাওয়ারনেস, যেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার চোখ মুখ দেখে হয়তো তোমরা বুঝতে পারছি আমি সত্যি খুব ভয় পেয়ে আছি, সত্যিই খুব ভয় পেয়ে আছি। আমি আমার ট্রাভেল আছে সামনে, আমরা ব্যাঙ্গালোরে তো একা থাকি, ওখানে প্যারেন্টস থাকে না আমাদের, তো আমরা অনেকটা রিস্ক নিয়েই বলে একা একা থাকি, আর এরকম যদি কিছু হয় জাস্ট নেওয়া যাচ্ছে না। একটু ব্রেক নিয়ে নিয়ে কথা বলছি, আর জাস্ট পারছি না বলছি, কারণ বলতে বাধ্য হচ্ছি। সত্যি আমি ভীষণ টায়ার্ড হয়ে গেলাম কেন জানি এই পুরো মেন্টাল ট্রমাটার উপর দিয়ে। ভেবেছিলাম অনেকগুলো কাজ করব, সেটা তো হলোই না, প্রচণ্ড স্ট্রেসড আর প্রচণ্ড ভয় পেয়ে আছি, সব থেকে বড়ো ব্যাপার। হ্যাঁ, আমি খুব ভয় পেয়ে আছি, রিমো নেই এখানে, শুধু মা বাবাকে টেনশন দিয়ে ফেলেছি, নিজে এতটা টেনশন হয়ে গেছে। আর এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম। প্লিজ বি সেফ, বি অ্যাওয়্যার, এইটুকুই তোমাদের জানানো। আজকে আর আমার তরফ থেকে আমি আর কোনো ব্লগ কন্টিনিউ করতে পারবো না। প্লিজ এটা তোমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, যত নোন পার্সন আছে সবাইকে জানিও যে কোনো রকম পুলিশ অফিসার ওভার দি কল এরকম কোনো রকম কমিউনিকেশনের মধ্যে যায় না। আমি জানি, বাট স্টিল আমি আই এম নট শিওর কীভাবে তোমাদের সাথেও হতে পারে। আমরা সবাই এডুকেটেড, আমরা সবাই জানি জিনিসগুলো, বাট স্টিল বারবার করে বলছি প্লিজ বি কেয়ারফুল। আর আমাকে থানা থেকেও বললো একদম ভয় পেতে না, বাট যেহেতু আমি ডিল করেছি, আমি সামনে থেকে কথা বলেছি, আমার মনের মধ্যে জিনিসটা চাপ হয়ে গেছে, হয়তো ঠিক হয়ে যাবে, ইট উইল টেক টাইম, আমি জানি ঠিক হয়ে যাবে, বাট প্যানিক করে নিলে আমরা ভুল করে ফেলি, যেটা আমি করে ফেলেছি। প্যানিক হওয়া উচিত না, প্যানিকড হওয়া উচিত না, আর সঙ্গে সঙ্গে আশেপাশে মানুষকে ডেকে নেওয়া উচিত, কারণ পুলিশ স্টেশন থেকে কল আসে না ফার্স্ট অফ অল, আর যদি আসেও এরমভাবে আসে না। সো জাস্ট তোমাদেরকে জানিয়ে রাখলাম। এখন মতো গুড নাইট করে দিচ্ছি। প্লিজ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিনে আবার ফ্রেশ মাইন্ডে তোমাদের সাথে কানেক্ট করবো উইথ অ্যানাদার ইন্টারেস্টিং ব্লগ। আমি সবাইকে শেয়ার করলাম যে কি হলো আজকে আমার সাথে, সবার জানার খুব দরকার, সেটাই। মাও এসছে, মাও খুব টেনশনে পড়ে গেছিলো, আমি বাবা খুব বকা দিয়েছে আমাকে, মা তো মাও একটু কিছু শেয়ার করবে আর কি। মাও খুব, হ্যাঁ, অনেকক্ষণ ধরে ও যখন কথা বলছিল আমার আধার কার্ড এরকম একটা শব্দ পেয়েছিলাম, বারবার দরজাটা খুলতে বলছি, খুলছে না। এখন তাও আমি বিরক্ত হচ্ছি, কত কনফিডেন্সিয়াল বা কথা হতে পারে যেটা আমার সামনে শেয়ার হতে পারবে না। আমি আর ওর বাবা খুব টেনশনে পড়ে গেছিল সবাই, যতক্ষণ তখন ওই পুরো ট্র্যাপ, আমি বললাম না আমি পুরো ট্র্যাপ হয়ে গেছি, আমার এখনো মাথাটা পুরো ভারী হয়ে গেছে। তারপরে সেই মানে তখন বলাতে যখনই ও বলেছে আমি শীঘ্রই, এটা একেবারে অন্য কেস, তুমি ইমিডিয়েট চলো, কোথাও যেতে হবে না, থানায়, সোজা থানায় গেছি। এবং যদি তোমাদের ডাউট হয় সঙ্গে সঙ্গে থানায়, আর আমি এগেন রিপিট করছি হয়তো সেম কথা, পুলিশ স্টেশন থেকে কখনো এরকম ভিডিও কল করে না। সেকেন্ডলি থানা থেকে বলেছে একদম ভয় পেতে না, এরকম প্রচুর কলস আসছে এবং ওদের কাছে এরকম নাকি প্রচুর রিপোর্ট আসছে। তো ওরা কিছুই না, আমার থেকে একটা জিডি নিয়ে নিল এবং একটা ডকুমেন্ট আমার কাছে রাখতে বললো, যেহেতু আমার আধার কার্ড নাম্বারটা শেয়ার হয়েছে, জাস্ট ফর সেফটি পারপাস। কিন্তু ওর এতটা দূর চলে যাওয়ার কথা বলেই ও যেতে, কিন্তু ও যদি আগে দরজাটা খুলতো আমি তখনই বলতাম স্টপিং, একবারে থামিয়ে দিতাম। বাড়ি ঢুকে প্রথম কাজ একটু দুধ গরম করেছি, আর সাথে এক পাফ আয়েঙ্গার বেকারির এক পাফ। যারা যারা খেয়েছো তারা জানবে যে কতটা ভালো হয়, এত খাস্তা হয়। আর এইচএসআরের ওই আয়েঙ্গার বেকারি কিন্তু বেশ ফেমাস। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 7:30 বেজে পারই হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেছে। মানে ওই একটা কাজে ঢুকেছি, একটা কাজে যে এত সময় লেগে যাবে ভাবিনি, ভেবেছিলাম 15-20 মিনিট আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, কিন্তু 1 ঘন্টার বেশি ওখানেই সময় লেগে গেলো ইটসিতে। এখন রান্নাবান্না রয়েছে, তবে আজকের ইভিনিং স্ন্যাকটা বেশ হেভি, তো রান্নাবান্না ভাবছি খুব একটা কিছু করবো না, দেখি কি করা যাক, সিম্পলের মধ্যে যদি কিছু করতে পারি। বাড়িতে সবজি রয়েছে প্রচুর, এনে রেখেছি, কিন্তু আর বানানো হচ্ছে না। মাঝখানে 2 দিন মাটন আর চিংড়ি আনলাম, মাটন আর চিংড়ির উপর দিয়ে চলে গেছে। আর মাটন আর চিংড়ি ননভেজ বানাতে তো বেশি সময়ের ব্যাপার নেই, এর মধ্যে সময়টা এখন লাগবে হলো সবজি বানাতে। কি সবজি বানাই বুঝতে পারছি না, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, লাউ আছে, সবই রয়েছে। দেখি ফুলকপিটাই বানিয়ে ফেলে, এটা একটু সহজ হবে। চলো আগে খেয়ে নিই এটা। এখন অলরেডি 7:30 বাজে, এটা ইভিনিং আর থাকছে না,
এখানে তো ইভিনিং মানে এখন অলরেডি এটা খাওয়া শেষ করতে করতে 8টা হয়ে যাবে, তারপর রান্না বসাবো, খেতে খেতে আজকে 10টা। এনিওয়ে চলো, কালকে আবার রয়েছে অফিস, দেখি কি করা যায়। এতক্ষণ ধরে কি রান্না করব এই মাথার মধ্যে ঘুরে চললো, আর কিছুই রান্না করলাম না। 10টা বেজে গেছে, ফাইনালি শেষমেশ অর্ডার করেছি, থাই কারি অর্ডার করেছি। এখন জাস্ট জোম্যাটো ঢুকছে, ভাবলাম না তোমাদেরকে জানাই জোম্যাটোর থেকে ফাইনালি খাবার আসছে। তবে বেশি কিছু না, একটা জাস্ট থাই গ্রিন কারি বোল অর্ডার করেছি। বেশি খিদা নেই, দুটো এক পা খাওয়ার পরে, তার উপরে খেতে খেতে এমনিতেই ওই 7:30 8টা বেজে গেছিলো। তো এখন জাস্ট কোনো একটা খেতে লাগবে, নাহলে আমি জানি রাতেরবেলা আমার খিদা পাবে, আর খিদাতে আমার ঘুম আসে না। তো সেই কারণে জাস্ট একটু খেতে হবে দেখে খাওয়ার আর কি। তো চলো আসুক জোম্যাটো, মোটামুটি আর 1-2 মিনিটের মধ্যে চলে আসবে, খাওয়া দাওয়া করি, তারপর গল্প হবে। চলে এসেছে, আমি উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি, রোজ এটা হয়, আমি উল্টো দিকে ঘুরিয়ে দিই খালি। হ্যাঁ, থ্যাংক ইউ। ডিনার তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ডিনার করে তারপরে নিয়ে বসেছিলাম একটা মুভি দেখতে, ফির আই হাসিন দিলরুবা। ফার্স্ট পার্টটা দেখেছিলাম, সেকেন্ড পার্টটা দেখা শুরু করেছি। রিনির খুব ভালো লেগেছে, আমি এতদিন দেখি নেই। রিনির বলছিল রিনির নাকি খুব ভালো লেগেছে, ফার্স্ট পার্টের থেকেও বেশি ইন্টারেস্টিং আর সেকেন্ড পার্টটা লাগলো। কিন্তু আমি না কিছুতেই মানে ওই স্পেসে যেতে পারছি না। আমার জানি না, আমার এখন পর্যন্ত ওরকম করে ইন্টারেস্ট ধরে নেই। মোটামুটি 40 মিনিটই দেখেছি এখন পর্যন্ত মুভিটা, কিন্তু আই এম নট কিন। মানে আমি জানি না এটাকে আগেও কন্টিনিউ আমি করবো কিনা, তবে শুরু করেছি যখন, কোনো না কোনো একদিন শেষ করবো। এনিওয়ে, শিলিগুড়িতে আজকে কি হয়েছে তোমরা বুঝতে পেরেছো, রিনি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছে। তো বিশাল বড় একটা স্ক্যাম চলছে। কিন্তু এখন আগে যেটা ডাইরেক্টলি হতো, মানে মুখের উপর ধরা যেত, আজকে 1 ঘন্টা প্রায় ওকে হেনস্থা করার পর ফাইনালি মানে ওই আধার কার্ড নাম্বারটা শেয়ার করার পরে ও রিয়েলাইজ করেছে যে দিস ইজ সামথিং রং। আর আনফর্চুনেটলি তখনই আমার একটা মিটিং চলছিল, আর আমিও অ্যাভেলেবল ছিলাম না। ও আমাকে কলও করেছে একবার, কিন্তু তখনই আমার মিটিং ছিল, আর আমি তখন একেবারেই অ্যান্সার করতে পারিনি। কিন্তু বাস এটাই বলবো যে সাবধানে থেকো, মানে সত্যি কারোর সাথে। ফার্স্ট অফ অল আমি জানি এখানে আমি কাউকে দোষারোপ করছি না, রিনি অনেকটা মেন্টাল একটা হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে গেছে। প্রবাবলি ওই জায়গাতে আমি নেই দেখে আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, কারণ ইনিশিয়ালি যখন ও আমাকে জানালো যে এরকম ব্যাপার হয়েছে, আধার নাম্বার দিয়ে দিয়েছে, আমি ইনিশিয়ালি ওর উপরে প্রচুর চিল্লিয়েছি। তারপরে রিয়েলাইজ করেছি যে ও যেভাবে জিনিসটাকে প্রেজেন্ট করছে, ও একটা ভয়ের জায়গায় রয়েছে। কারণ অবভিয়াসলি কেউ যদি কাউকে বলে যে তোমার নামে এফআইআর হচ্ছে, এটা ফার্স্ট ইনিশিয়াল থট ওটাই আসবে না যে এবার কি করি। তাও যে 1 ঘন্টা ও জিনিসটাকে টেনে নিয়ে গিয়ে তারপরে ওকে মানে ও পারে নাই আর এটা। এনিওয়েজ জাস্ট এটাই বলবো যে সাবধানে থেকো। স্ক্যাম যে কত ধরনের স্ক্যাম বেরোচ্ছে, বি ভেরি অ্যাওয়্যার। মানে নিউজে একটু খোঁজ খবর রেখো কোথায় কি হচ্ছে। আমি এই কারণে রিনিকেও বলি যে রোজ সকালে উঠে একবার নিউজটা দেখো, অ্যাটলিস্ট ডেইলি বেসিসে কোথায় কি ইনসিডেন্ট হচ্ছে সেটা জানতে পারবে। আর সব থেকে ইজি ওয়ে টু ক্যাচ দিস স্ক্যামস, আর গুগল তোমাদের সবার ফোনের মধ্যে রয়েছে। এরকম কোনো রকমের ইন্টিমেশন কিছু, এনি কাইন্ড অফ ইন্টিমেশন, প্লিজ একবার গুগলে গিয়ে সার্চ করে দেখো, কিওয়ার্ডসগুলো এন্টার করে সার্চ করে দেখো, মোটামুটি একটা এস্টিমেট পেয়ে যাবে যে এটা স্ক্যাম নাকি অন্য কিছু। এনিওয়ে, আর বেশি কথা বাড়াচ্ছি না। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। বাই বাই, গুড নাইট।